নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং যাকে আমি আজকে আমার সঙ্গে পেয়ে গেছি তার ব্যাপারে যতই বলবো ততই কম। আমাদের সকলের প্রিয় জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে আছেন এবং সবথেকে এটা ভালো লাগে যখনই এখানে আসি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি এবং সবথেকে বড় ব্যাপার যে অ্যাস্ট্রোলজিটাকে একটা অন্য মাত্রায় উনি নিয়ে গেছেন এবং রেভলিউশন এনেছেন যাকে আমি বলতে পারি এবং সায়েন্সের সাথে অ্যাস্ট্রোলজিটাকে এত সুন্দর করে ম্যাচ করেছেন যে প্রত্যেকটা জেনারেশন রিলেট করতে পারবেন। এরকমই একটা মানুষকে আমার সঙ্গে পেয়ে গেছি। প্রথমেই বলবো স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আগে বলুন? খুবই ভালো, খুবই ভালো। আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নিই তুমি কি কোশ্চেন করবে আমাকে। অনেক দর্শক বন্ধু আমাদেরকে অনেক মেসেজ করেছেন, প্রশ্ন করেছেন। একের পর এক প্রশ্ন আমি করব। সময় নষ্ট না করে প্রথম প্রশ্নে যাই। আকাশ ব্যানার্জি বারাসাত থেকে মেসেজ করেছেন, উত্তর ২৪ পরগনা। হিন্দু কি কেবল একটি পরিচয় নাকি রাজনৈতিক হাতিয়ার? নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আকাশ, তোমার প্রশ্নটি সময়ের দাবি। হিন্দু ধর্ম কোনোদিনও রাজনৈতিক আদর্শ হিসাবে জন্ম নেয়নি, এটা মাথায় রাখবে। তো এটি একটি শাশ্বত জীবন দর্শন, মানে কি সনাতন ধর্ম। কিন্তু ইতিহাসের বিভিন্ন মোড়ে যখনই সনাতনী সংস্কৃতি, মন্দির এবং জীবনযাত্রা আক্রান্ত হয়েছে, তখনই হিন্দু শব্দটিকে একটি রাজনৈতিক শক্তির সংহতি হিসাবে প্রয়োজন পড়েছে। রাজনীতি যখন ধর্মের ভিত্তিতে বৈষম্য করে, তখন ধর্মের আত্মরক্ষার জন্যই হিন্দু রাজনীতির জন্ম হয়, এটা মাথায় রাখবে। তো এটি কাউকে ঘৃণা করার রাজনীতি নয়, বরং নিজের অস্তিত্ব ও ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর একটি সচেতন প্রচেষ্টা। হিন্দু রাজনীতি হলো সেই কণ্ঠস্বর যা বলে আমরা সবার মঙ্গল চাই, কিন্তু আমাদের দুর্বলতাকে কাপুরুষ না ভাবে। খুব ভালো কথা বলেছেন, সনাতন ধর্ম নিয়ে বললেন, সত্যি বলাই বাহুল্য, খুব ভালো করে এক্সপ্লেন করে দিলেন আপনি। সুস্মিতা সেনগুপ্ত প্রশ্ন করেছে যাদবপুর থেকে, কলকাতা থেকে। বলেছে আধুনিক ভারতের রাজনীতিতে হিন্দুত্বের প্রাসঙ্গিকতা কি? অসাধারণ প্রশ্ন। সুস্মিতা সেনগুপ্ত, যাদবপুর, তাই তো? তোমাকে বলি সুস্মিতা দি, আধুনিক ভারতে হিন্দুত্ব কোনো সংকীর্ণ ধারণা নয়, বরং এটি ভারতের সাংস্কৃতিক জাতীয়তাবাদ। ভারত কেবল একটি ভূখণ্ড নয়, এটি একটি জীবন্ত সভ্যতা। রাজনীতিতে হিন্দুত্বের ভাইব্রেশন তো এখানে যে এটি ভারতের আদি শেকড়কে সম্মান করতে শেখায়। যখন আমরা আমাদের রামায়ণ, মহাভারত বা বেদ, উপনিষদের দর্শনকে শাসন ব্যবস্থায় গুরুত্ব দিই, তখন ভারত আবার বিশ্বগুরু হওয়ার পথে হাঁটে। হিন্দু রাজনীতি আসলে সুশাসনের কথা বলে। রাম রাজ্য, যেখানে শেষ সারিতে থাকা ব্যক্তিটিও ন্যায় বিচার পায়। তো এটি কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, এটি হলো ভারতের নিজস্ব পরিচয়কে বিশ্ব মঞ্চে গৌরবে তুলে ধরা। একদমই তাই। এবং সনাতন ধর্ম নিয়ে যে কথাটা বললেন, এবং আজকে সনাতন ধর্ম সবথেকে পুরনো ধর্ম আমি যেটা বইতে পড়েছি বা আমরা পড়ে এসেছি। তো সনাতন ধর্মও কিন্তু এটা সায়েন্সের উপরে বেসড করেই এই ধর্মটি তৈরি হয়েছে। তো অনেক এর ব্যাখ্যা আছে, আপনি ব্যাখ্যাগুলো দিচ্ছেন একের পর এক, সত্যি খুব ভালো লাগছে। এরকমই একটা প্রশ্ন করেছে রাহুল বিশ্বাস, প্রশ্ন করেছে কল্যাণী থেকে, নদিয়া, বয়স ২১ বছর। হিন্দু রাজনীতিতে কি ধর্মনিরপেক্ষতার পরিপন্থী? তোমার কোশ্চেনটা না একটু অন্যরকম, রাহুল। এই ধারণাটি একটি মস্ত বড় ভুল ব্যাখ্যা। আমি তোমায় বলি, মজার বিষয় হলো কি জানো, হিন্দু ধর্মের কারণেই ভারত ঐতিহাসিকভাবে ধর্ম নিরপেক্ষ। এঙ্কসদ বিপ্র বহুদা বদন্তি, সত্য এক, ঋষিরা তাকে বহু নামে ডাকেন।
এই দর্শন হিন্দুরা কয়েক হাজার বছর ধরে মেনে আসছে। হিন্দু রাজনীতি যখন সরব হয় তখন তারা ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করে না, বরং তুষ্টির রাজনীতির বিরোধিতা করে। হিন্দুরা মনে করে আইন সবার জন্য সমান হওয়া উচিত। যদি সবার জন্য একই সংবিধান ও একই অধিকার থাকে তবেই প্রকৃত ধর্ম নিরপেক্ষতা বজায় থাকে। তাই হিন্দু রাজনীতি আসলে সাম্য ও ন্যায়ের কথা বলে, যেখানে কাউকে বিশেষ সুবিধা দিয়ে অন্য কাউকে বঞ্চিত করা হবে না। মাথায় রাখবে, যেটা বলবে একটু ভাবনা চিন্তা করে বলবে, দেখে শুনে বলবে। পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, আদিত্য রায় করেছে শিলিগুড়ি থেকে, দার্জিলিং। এবং আপনার ফ্যান তো সর্বত্র ছড়িয়ে আছে, পাহাড় পর্বতেও আপনার ফ্যান। তরুণ প্রজন্মের কেন হিন্দু রাজনীতি নিয়ে সচেতন হওয়া উচিত? দারুণ প্রশ্ন। আদিত্য, তোমার বয়সের ছেলেমেয়েরা হলো ভবিষ্যতের মেরুদণ্ড, বুঝতে পারলে? আজকের তরুণ প্রজন্ম যদি নিজের ধর্ম ইতিহাস নিয়ে সচেতন না হয় তবে আগামী দিনে তারা নিজের দেশেই পরবাসী হয়ে যেতে পারে। এটা মাথায় রাখবে। সারা বিশ্বে আজ পরিচয়ের রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স চলছে। তোমার পরিচয় যদি তুমি গর্বের সাথে ধারণ না করো তবে অন্য কেউ এসে তোমার উপর তাদের সংস্কৃতি চাপিয়ে দেবে। হিন্দু রাজনীতি সচেতনতা মানা হলো নিজের মন্দিরের ইতিহাস জানা, নিজের ভাষার মর্যাদা রক্ষা করা এবং এমন নেতৃত্বকে সমর্থন করা যারা ভারতের আত্মাকে চেনে। এটি কোনো উগ্রতা নয়, এটি হলো নিজের আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে বাঁচার রাজনীতি। অসাধারণ। এবং একের পর এক প্রশ্ন আমাদের কাছে আছে, এবং আজকে হিন্দু ধর্ম নিয়ে আমরা কথা বলছি এবং অনেক তথ্য আমরা জানতে পারছি যেটা হয়তো আমরা জানতাম না। আরেকটি দর্শক বন্ধু মেসেজ করেছে, সমীরণ দাস, মধ্যমগ্রাম থেকে, বয়স ৪৫ বছর, এবং প্রশ্নটা সত্যি খুব ভালো। হিন্দু রাজনীতির চূড়ান্ত লক্ষ্য কি হওয়া উচিত? সমীরণ বাবু, আপনার প্রশ্নটি অত্যন্ত গভীর। হিন্দু রাজনীতির চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত লোক সংগ্রহ বা জনকল্যাণ এবং ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে ধর্মের অর্থ হলো ন্যায় ও কর্তব্য। এর উদ্দেশ্য কোনো সীমানা দখল করা নয়, বরং মানুষের চরিত্র গঠন করা। এমন এক সমাজ তৈরি করা যেখানে মায়েরা সুরক্ষিত থাকবে, মন্দিরগুলো জ্ঞানের কেন্দ্র হবে এবং অর্থনীতি হবে স্বনির্ভর। যখন একজন হিন্দু রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠেন তখন তিনি কেবল নিজের স্বার্থ দেখেন না, তিনি বসুদৈব কুটুম্বকম মানে সারা বিশ্বই এক পরিবার, এই মন্ত্রে দীক্ষিত হন। সংক্ষেপে বললে অধর্মের বিনাশ ঘটিয়ে ন্যায়ের জয় গান করাই হলো হিন্দু রাজনীতি। আরেকটা খুব ভালো প্রশ্ন হিন্দু ধর্ম নিয়ে করেছে, এবং সত্যি শুভঙ্কর প্রামাণিক আমাদের অনেক দিনে পুরনো বন্ধু, মেদিনীপুর শহর থেকে করেছে, পশ্চিম মেদিনীপুর, বয়স মাত্র ২৮ বছর। কিন্তু ২৮ বছর হলেও প্রশ্নটা খুব দামি। হিন্দু ধর্ম কি কেবল জাতপাত আর বর্ণ বৈষম্যের নাম? যদি তাই না হয় তবে কেন সমাজে আজও দলিত বা তথাকথিত নিচু জাতের মানুষের উপর এত শোষণ হয়? অনেক দামি প্রশ্ন করেছো ভাই, অনেক দামি প্রশ্ন। মানে এত সুন্দর কোশ্চেন আবার কেউ কেউ করে খুব খারাপ কোশ্চেন। যাই হোক, শুভঙ্কর প্রামাণিক, শুভঙ্কর বাবু, আপনার প্রশ্নটি অত্যন্ত রূঢ় হলেও এটি বর্তমান সমাজের এক নগ্ন সত্যের দিকে আঙুল তুলেছে। তবে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ধর্ম এবং সামাজিক বিকৃতি এই দুটির পার্থক্য বুঝতে হবে। আপনার প্রশ্নের ব্যাখ্যা আমি দেব, ভালো করে শুনবে। বর্ণ এবং জাতপাত এক নয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী আদি ধারণাটি ছিল বর্ণ প্রথা, যা জন্মগত ছিল না, ছিল কর্মগত। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছে,
চাতুর্বর্ণং ময়ং শিষ্টং গুণকর্ম বিভাগস্য। বিভাগস্য অর্থাৎ গুণ এবং কর্মের ভিত্তিতে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। এখানে কোথাও বলা হয়নি যে ব্রাহ্মণের ঘরে জন্মালেই সে ব্রাহ্মণ, যে জ্ঞান দান করে সে ব্রাহ্মণ, যে রক্ষা করে সে ক্ষত্রিয়, যে বাণিজ্য করে সে বৈশ্য এবং যে সেবা দেয় সে শূদ্র। এটি ছিল একটি দক্ষ সমাজ ব্যবস্থা বা ডিভিশন অফ লেবার। কিন্তু কালকর্মে স্বার্থন্বেষী মানুষ নিজেদের আধিপত্য কায়েম রাখতে এটাকে জন্মগত এবং উঁচু নিচুতে রূপান্তর করে। শাস্ত্র যা বলছে সমাজ তার উল্টো পথে হেঁটেছে। শোষণের মূলে ধর্ম নয়, মানুষের অহংকার। হিন্দু ধর্মের মূল দর্শন হলো তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, এবং অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। যদি প্রতিটি মানুষের ভেতরে ঈশ্বরের অংশ থাকে তবে কেউ নিচু বা অস্পর্শ হতে পারে না। শোষণটা ধর্মের কারণে নয়, বরং ধর্মের প্রকৃত শিক্ষা না থাকার কারণে হয়েছে। তথাকথিত নিচু জাতের মানুষ হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে তারাই হিন্দু ধর্মকে যুগে যুগে রক্ষা করেছে। মনে রাখবেন, রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি বা মহাভারতের রচয়িতা বেদব্যাস কেউ তথাকথিত উচ্চ বর্ণের বংশজাত ছিলেন না, কিন্তু হিন্দু ধর্মে তাদের স্থান সবার উপরে। শ্রীরামচন্দ্র অস্পর্শতার ঊর্ধ্বে গিয়ে শরীর এটো ফল খেয়েছিলেন এবং গুজ্জক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরেছিলেন। আধুনিক রাজনীতি ও বিভাজনের খেলা আজকের দিনেও যে বৈষম্য আমরা দেখি তার একটা বড় কারণ হলো বিভাজনের রাজনীতি। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে হিন্দু সমাজকে খণ্ড খণ্ড করতে চেয়েছিল। আজও অনেক রাজনৈতিক শক্তি চায় হিন্দুরা নিজেদের মধ্যে মারামারি করুক, যাতে তারা ঐক্যবদ্ধ হতে না পারে। যখন আমরা নিজেদের দলিত বা উচ্চ বর্ণ হিসেবে ভাগ করি তখন আমরা দুর্বল হই। এর সমাধান আছে। সমাধান ও হিন্দুত্বের প্রকৃত রূপ জানো কি? হিন্দু রাজনীতির বা হিন্দু জাগরণের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত এই জাতপাতের দেয়াল ভেঙে ফেলা। সাভারকর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ সবাই এক বাক্যে বলেছিলেন যে অস্পৃশ্যতা হিন্দু ধর্মের কোনো অঙ্গ নয়, বরং এটি একটি মারণ ব্যাধি। শুভঙ্কর বাবু, হিন্দু ধর্ম মানে শোষণ নয়। হিন্দু ধর্ম মানে হলো সমরকতা, মানে সামাজিক সমতা। আমরা যদি আবার বৈদিক শিক্ষায় ফিরে যাই এবং প্রতিটি মানুষের মধ্যে নারায়ণকে দেখতে শিখি তবেই এই বৈষম্য দূর হবে। শোষণের শিকার হওয়া ভাইদের দূরে সরিয়ে রাখা নয়, বরং তাদের বুকে টেনে নিয়ে লড়াই করাই হলো প্রকৃতির বীর হিন্দুত্ব। যেদিন আমরা জাতের পরিচয় ভুলে আমি হিন্দু এই পরিচয় এক হব, সেই দিনই সমাজ থেকে এই অন্ধকার মুছে যাবে। আমি জানি না কি বললাম, আমি কোনো রাজনীতিবিদ নই বা আমি রাজনীতি নিয়ে কিছু বলছি না। দেখবে এটাও অনেকে রাজনীতির মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে নেবে। তবুও তোমার অ্যান্সার যদি ভালো লাগে আমাকে জানিও। না, প্রত্যেকটা উত্তর আমাদের খুব মন ছুঁয়ে গেছে এবং সত্যি এরমভাবে ব্যাখ্যা এর আগে কেউ দেয়নি। আর সত্যি যেটা বললেন যে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরা করেছিলেন আমরা সকলেই জানি। তো সেক্ষেত্রে আজও সেই জিনিসটা হয়ে আসছে, কিন্তু আজ ব্রিটিশরা হয়তো চলে গেছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমরা সেখান থেকে এখনো বেরোতে পারিনি। এখনো আমরা জাতপাত নিয়ে বসে আছি। তো এই লক্ষ্যটাকে আমাদের সরিয়ে ফেলতে হবে, সবাইকে এক হতে হবে, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি মেনটেন করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন সন্দীপন চট্টোপাধ্যায় চুঁচুড়া হুগলি থেকে করেছে, বয়স 42 ইয়ার্স। হিন্দু কারা? এই ধর্মের সৃষ্টি ও অস্তিত্বের আসল রহস্য কি? সন্দীপন বাবু, আপনার প্রশ্নটি হিন্দুত্বের ডিএনএ নিয়ে, ভালো করে বুঝবেন। খুব সংক্ষেপে আমি বলবো, এটা সৃষ্টির আদি রহস্য। হিন্দু ধর্ম কোনো ব্যক্তি বা বই থেকে শুরু হয়নি, শুনবে। এটি সনাতন, যার অর্থ চিরন্তন,
যখন থেকে মানুষ জীবন নিয়ে ভাবতে শিখেছে তখন থেকেই এই জীবন দর্শনের শুরু। এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মের মতো। সূর্য যেমন নির্দিষ্ট সময় ওঠে, ঋতু যেমন বদলায়, হিন্দু ধর্ম তেমনি মহাবিশ্বের শাশ্বত নিয়মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দ্য নেম হিন্দু, নাম বনাম পরিচয়। হ্যাঁ, শাস্ত্রে হিন্দু শব্দের বদলে সনাতন বা আর্য শব্দ বেশি পাওয়া যায়। পার্সিরা তো ইরানির সিন্ধু নদের পাড়ে থাকা সভ্যতার মানুষকে হিন্দু বলতো। অর্থাৎ নামটা ভৌগোলিক বা বিদেশিদের দেওয়া হতে পারে, কিন্তু সেই নামের আড়ালে থাকা সংস্কৃতি ও আধ্যাত্মিকতা আমাদের নিজস্ব এবং পৃথিবীর প্রাচীনতম। অস্তিত্বের ভিত্তিতে যদি আমরা দেখি বা অস্তিত্বের ভিত্তি যদি আমরা দেখি, হিন্দু ধর্ম কেবল কিছু আচার অনুষ্ঠানের নাম নয়, এর অস্তিত্ব তিনটি স্তরের উপর দাঁড়িয়ে। বলি, কর্মফল, যা করবে তাই ফিরে পাবে। পুনর্জন্ম, আত্মা অবিনশ্বর, তার বিনাশ নেই। বসুধৈব, বসুধৈব কুটুম্বকম, কুটুম্বকম, সারা বিশ্বই আমার পরিবার। আমি যদি বিজ্ঞানের বা দর্শন দিয়ে দেখি, আধুনিক বিজ্ঞান আজ যে বিগ ব্যাং বা মাল্টিভার্স মানে বহু মহাবিশ্বের কথা বলছে, হিন্দু ঋষিরা কয়েক হাজার হাজার বছর আগেই ব্রহ্মাণ্ড ও কল্প গণনার মাধ্যমে তা বলে গেছেন। হিন্দু ধর্ম প্রশ্ন করতে শেখায়, অন্ধবিশ্বাস নয়। অনেকে হিন্দু ধর্মকে কেবল মন্দির আর মূর্তির মধ্যে সীমাবদ্ধ রাখে, কিন্তু হিন্দু ধর্ম হলো মহাজাগতিক চেতনা। এটি কোনো ধ্বংসাত্মক ধর্ম নয়, বরং এটি আত্মাকে চেনার পথ। আমাদের পূর্বপুরুষরা যখন নক্ষত্র গণনা করতেন, তখন বিশ্বের বাকি অংশ অসভ্য ছিল। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অস্তিত্ব। নাম বিদেশিরা দিলেও জ্ঞান ও চেতনা আমাদের নিজেদের। আমরা নদীকে মা বলি, গাছকে প্রাণ বলি। এই সংবেদনশীলতাই হিন্দু ধর্মকে অমর করে রেখেছে। যদি ভালো লাগে, যদি বুঝতে পারো, তাহলে অন্তত জানিও যে আমি হিন্দু, আমি গর্বিত, আমি হিন্দু, আমি গর্বিত, আমি হিন্দু, আমি গর্বিত যে আমি হিন্দু। একদমই তাই। যারা হিন্দু, যারা সনাতন ধর্মকে বিশ্বাস করেন, আর সত্যি এরকম একটা ধর্ম যেটা খুবই প্রাচীন, এবং এখান থেকে কিন্তু অনেক ধর্ম ইন্সপায়ার্ড হয়ে একের পর এক বেরিয়ে এসেছেন। তো সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিন্তু এটাই, মানে ইম্পর্টেন্স। এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। প্রীতম সাহা মেসেজ করেছে বহরমপুর মুর্শিদাবাদ থেকে, বয়স 30। হিন্দুরা কি সত্যি 33 কোটি দেবদেবীর পুজো করে? এত ঈশ্বর মানা কি যুক্তিসঙ্গত? সত্যি কথা বলে আজও অজানা তো অনেক কিছু, যার জন্য এই সমস্যাগুলি হয়। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, উত্তর খুঁজে পায় না, বা প্রশ্ন করলে উল্টোপাল্টা উত্তর পায়। প্রীতম বাবু, আপনার এই প্রশ্নটি হিন্দু ধর্মের বিরুদ্ধে সবচেয়ে বড় একটি তকমা। কিন্তু মজার বিষয় হলো, এটি একটি ভাষাগত ভুলের ফসল। এর আসল সত্যটি আজ আমি জয়দেব শাস্ত্রী বলবো। কোটি মানে সংখ্যা নয়, প্রকার, এটা মাথায় রাখবে। কোটি মানে সংখ্যা নয়, প্রকার। সংস্কৃত ভাষায় কোটি শব্দের দুটি অর্থ আছে, একটি হলো সংখ্যা মানে করোড়, অন্যটি হলো প্রকার বা বিভাগ, ক্যাটাগরি, তাই তো? বেদে বলা হয়েছে কোটি, দেবতার কথা এখানে কোটি মানে বিভাগ। অর্থাৎ হিন্দু ধর্মে ঈশ্বর মূলত 33টি বিশেষ প্রকৃতির শক্তির মাধ্যমে প্রকাশিত। কারা এই 33 প্রকার দেবতা? যদি আমি ব্যাখ্যা দিই বা বলি, এই 33টি দিব্য শক্তি আসলে প্রকৃতির বিভিন্ন রূপ। 8টি গুনবে, 8টি মানে বসু, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, প্রকৃতির উপাদান। 11টি মানে রুদ্র, মানুষের শরীরের 10টি প্রাণবায়ু এবং একটি আত্মা। 12টি হলো আদিত্য,
বছরের 12 মাসের 12টি সূর্য সময়ের প্রতীক, দুটি মানে অশ্বিনী কুমার, জরা ও ব্যাধি নিরাময়ের শক্তি। ঈশ্বর এক নাকি বহু, এটা বলেছো তো। হিন্দু ধর্মের মূল কথা হলো একং সদ্রিপ্রা বহুদা বদন্তি, সত্য এক, ঋষিরা তাকে বহু নামে ডাকেন। ঈশ্বর আসলে একজনই, পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম, যেমন সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে 7টি আলাদা রং বিভক্ত হয়, ঠিক তেমনি সেই এক পরমেশ্বরের বিভিন্ন কাজ বা শক্তিকে আমরা আলাদা আলাদা দেব দেবী রূপে পুজো করি। আমরা শক্তির জন্য মা দুর্গাকে, বিদ্যার জন্য মা সরস্বতীকে, আর বাধার বিনাশের জন্য গণেশকে ডাকি। আমি যদি একটা বিতর্কিত যুক্তিতে যাই, দ্য ভাইরাল পয়েন্ট, যারা উপহাস করে বলেন 33 কোটি দেবতা মানে কুসংস্কার, তারা ভুলে যান যে আধুনিক বিজ্ঞানও বলেছে এই মহাবিশ্ব অগণিত শক্তির খেলা। হিন্দু ধর্ম সেই প্রতিটি শক্তিকে সম্মান জানাতে শেখায়। গাছ থেকে পাথর, নদী থেকে সূর্য 33 কোটি নয়, বরং এই 33 প্রকারের দর্শন প্রমাণ করে যে হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে বিজ্ঞানসম্মত এবং কৃতজ্ঞ ধর্ম। আমরা কোটি কোটি ঈশ্বর মানি না, আমরা কণায় কণায় ঈশ্বরকে দেখি। এটাই আমাদের মহত্ব, এটাই আমাদের সনাতন সংস্কৃতির শ্রেষ্ঠত্ব। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো ব্যাখ্যা সহ। একদমই তাই। খুব খাঁটি কথা বলেছেন এবং খুব ভালো কথা বলেছেন যে ভগবান সর্বত্র আছে, সব দিকে ছড়িয়ে আছে এবং ভগবান সর্বক্ষেত্রে আছে এবং প্রত্যেকটা শক্তির একটা একটা প্রকার আপনি বললেন। এবং মাল্টিভার্সেও সায়েন্সে একটা সাবজেক্ট আছে মাল্টিভার্স বলে, এবং সেখানেও অনেক শক্তির আর কি উল্লেখ করা হয়েছে, ভাইব্রেশনসের উল্লেখ করা হয়েছে, এবং সেটারও আপনি খুব সুন্দর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিটাকে বেস করে খুব সুন্দর একটা ব্যাখ্যা বললেন। তো এত কিছু ব্যাখ্যা যখন দর্শকরা শুনছে, একটা কথাই বলতে ইচ্ছা করছে, বুঝতে পারছেন যে মানুষটা এত কিছু বলতে পারে, তার মানে সেই প্রত্যেকটা সমস্যার কিন্তু উত্তর আপনার সামনে নিয়ে আসবেন এবং সমস্যাও যে হচ্ছে আপনাদের সমাধান করে দেবে। তো সমাধান করতে গেলে কি করতে হবে, আমাদের কিন্তু নাম্বার যাচ্ছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে, চটপট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলুন এবং যদি প্রবলেম হয় সেই প্রবলেমটা এসে আমাদের এখানে বলুন, আমরা সলভ করব অবশ্যই। তাছাড়াও আমাদের কিন্তু খুব ভালো একটা বিষয় বলা হলো না মানে স্টার্টিং থেকে, জেডি অ্যাস্ট্রো একাডেমি। এবং এই একাডেমিতে কিন্তু এই যে এই জ্ঞান, এই যতক্ষণ আমি এই অনুষ্ঠানে থাকি, মানে যখনই আপনার কথাগুলো শুনি না, সত্যি মুগ্ধ হয়ে যাই। এবং একটা মানুষের যে এত জ্ঞান কি করে হয় আমি সত্যি বুঝতে পারছি না। মানে আপনি নিশ্চয়ই সারাদিন বই পড়ছেন নাকি? সত্যি কথা বলতে, আমি একটা কথা বলি, আমার না 28টা চেম্বার, 28টা, কিন্তু নটা জোকস, বিভিন্ন জায়গায় আমার চেম্বার, এবং সেই চেম্বারে আমাদের যেতে হয় এবং আমার পার্সোনাল গাড়িতে করে যখন আমি সেই চেম্বারগুলিতে ভিজিট করি, আমার কাছে কিন্তু সবসময় কিছু না কিছু বই থাকে এবং আমি চেষ্টা করি যে আমার যে জিনিসগুলি অজানা জিনিস সেগুলি জানার চেষ্টা করি। সেটা আজ থেকে নয়, ছোটবেলা থেকে। তাই পড়তে ভালোবাসি এবং বই ভালোবাসি। এই ফোন ঘাটাঘাটি পছন্দ নয় আমার, ঘাটিও না, কিন্তু আমি বই পড়তে ভালোবাসি। তোমরা যদি কখনো আমার বাড়িতে আসো বা যদি মনে করো ভিজিট করবে, আমার ছোটোখাটো লাইব্রেরি আছে যেখানে বিভিন্ন রকম বই রাখা আছে, এবং যে বই মনে হয় যে এই বইটা ভালো, আর আমি মানে বুক ফেয়ার মানে বই মেলাতে আমি যাবই। তো পড়ার অভ্যাসটা যদি বাড়াতে পারো, দেখবে জ্ঞান যদি তোমার মধ্যে বাড়াতে পারো, দেখবে অনেক কিছু এমনিতেই তুমি অনেক সমস্যার সমাধান করে ফেলবে। তাই নিজের মধ্যে জ্ঞানটাকে বাড়াতে হবে। আমরা ম্যাক্সিমাম সময় দেখি আমরা বেকার আলোচনা করতে করতেই সময় কাটিয়ে দিই। আজকে যদি আমরা ফেসবুক খুলি, এই যেমন মানে তোমার রিসেন্ট আমি আমার মানে ফেসবুকে একটা মানে রিল ভাইরাল হয়ে গেছে। রিলটা প্রচুর লোক দেখেছে এবং ম্যাক্সিমাম কমেন্ট যে এসছে, নানান ধরনের নানান কোশ্চেন, মানে জ্ঞানের ভান্ডার, মানে সবার মধ্যে যেন প্রচুর জ্ঞান। অনেকে অনেক ধরনের কমেন্টস, আমি কাউকে খারাপ বলছি না,
সেইখান থেকে নিয়েই আমি এই প্রশ্নগুলি করা। এবার আমাকে অনেকে হয়তো ভাববে যে তুমি হয়তো রাজনীতি করো, এটা করো, ওটা করো, এটা করো। আমি তোমাকে এটাকেও মানে আমি তোমাকে সবাইকে বলি যে জয়দেব শাস্ত্রী কোনো রাজনীতি করে না, সবাইকে ভালোবাসে। কারণ আমি এমন একটা জায়গায় আছি, আমার কাছে যে কোনো রাজনীতির দল আমার কাছে তারা আসে এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি, এবং যে কোনো ফিল্ড থেকে। তো আমার কাছে সবাই সমান, মনুষ্য জাতিটা আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট। আমার কাছে ওই রাজনীতিটা ইম্পর্টেন্ট না। তো সেই জায়গা থেকে আমি তোমাদের সবাইকে বলি, আমি জয়দেব শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো একাডেমি, জেডি অ্যাস্ট্রো একাডেমিতে জ্যোতিষটাকে একদম বিজ্ঞানের প্রসেসে শেখানো হয়। যেভাবে শেখানো হয় সেটা হলো এমন একটা কোনো বুজরুগি, কোনো ভণ্ডামি এই টাইপের শেখানো নয়। যে শিক্ষাটা তোমাদের বিজ্ঞান, সনাতন ধর্ম, আমাদের হিন্দুত্ব সব কিছু নিয়ে এমন একটা শিক্ষা দেওয়া হয় যেখানে তুমি প্রকৃত জিস্ট মানে প্রকৃত নিয়মটা একদম ওই মানে মাখনটা পেয়ে যাবে। তাই তোমাদের সবাইকে বলবো, যদি মনে হয় যে আমি সমাজের জন্য কিছু করব, তাহলে এই সাবজেক্টটা শিখতে পারো, জ্যোতিষটা শিখতে পারো, তন্ত্রটা শিখতে পারো। এই জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, ফেস রিড, হস্তরেখা বিচার সমস্ত কিছু শেখানো হয়। তাই আর দেরি নয়, দেরি। কন্ট্যাক্ট মি, এখনই অ্যাডমিশন নাও, ভর্তি হও এবং নিজের নতুন জীবনে নিজের থেকে নতুন জীবন তৈরি করো। নিজের জ্ঞানের জায়গাটাকে আরো বাড়িয়ে দাও। সবাইকে বলবো, যারা চাইছো যে আমাদের সমস্যার সমাধান করব, জানতে চাই কিছু, কনসালটেন্সি নেব, কন্ট্যাক্ট মি। যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট মি। আজ আসি, সময় নেই, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। 2026 সালের শুরুতে কল্পতরু দিবসের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছরের মতো এবছরও কিন্তু 51 কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম আপনাদের জন্য কল্পতরু দিবসের আয়োজন করেছে। এবং দেখুন, এই কল্পতরু দিবসে ইতিমধ্যে এখানে কিন্তু অগণিত মানুষ উপস্থিত হয়েছেন। তারা এখানে বসে আছেন, যেমন এখানে 51 মাকে তারা দর্শন করছেন, সাথে সাথে পুষ্পাঞ্জলির যে আয়োজন করা হয়েছে তাও কিন্তু তারা সম্পন্ন করছেন। এবং যে ভক্তরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে, একটু তাদের সাথে কথা বলে জেনে নিই তাদের অভিজ্ঞতা। আপনি বলুন, কোথা থেকে এসেছেন? বলি প্রত্যেক দিন আমি অনুষ্ঠান টিভিতে দেখি, আমি বলি মাকে একবার দর্শন, 51 মাকে দর্শন করব, তাই জন্য আসলাম। এসে আমি মনে ঠিক করেছি আসবো। এবং জয়দেব শাস্ত্রী প্রত্যেক দিন অনুষ্ঠান দেখে খুব ভালো লাগে, তাই জন্য এখানে আসলাম যে মায়ের কাছে একবার যাবো, কিছু দর্শন করে কিছু মায়ের কাছ থেকে নিয়ে যাবো বলে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া মাইয়ে আনতা মানিকপীর। মানে মন্দিরের ঢোকার সময় থেকে এই যে আসলেন, কেমন লাগছে? খুব সুন্দর। কোথা থেকে এসেছেন? আমি ব্যারাকপুর থেকে এসেছি। ব্যারাকপুর থেকে, বেশ। আমি ওই অনলাইনে দেখেছি, তাই লিখে রেখেছিলাম নাম্বারটা, তা আমি ঠিকানা নিয়ে আমি আসলাম। আর আমাদের যিনি প্রতিষ্ঠাতা হ্যাঁ। জয়দেব শাস্ত্রী, তার সম্বন্ধে মানে তার আমি কথা শুনেছি। বা তার যে খুব ভালো বাণী লাগে, যেগুলো খুব শোনেন, ভালো লাগে। সেগুলো কোনো কাজে এসেছে? আমি এখনো প্রথম আসলাম, আমি ওনার কথাবার্তা খুব ভালো লেগেছে, তাই এসেছি। একটু বলুন আপনার নাম। শিবা দাস, কোথা থেকে এসেছেন? কল্যাণী থেকে আসছি। কল্যাণী থেকে এসেছেন। নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ নদিয়া ডিস্ট্রিক্ট, কল্যাণী। হ্যাঁ। তো মন্দিরটা আপনি দেখেছেন? মন্দির দেখেছি, মন্দির খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে তো প্রচুর মন্দির রয়েছে, তো এরকম মন্দির কি দেখেছেন? এরকম দেখিনি, আচ্ছা। তাই জন্য দেখার জন্য তো আসলাম, যে টিভিতে রোজই দেখি, হ্যাঁ। তাই যে ঘুরে আসি, তখন দেখে আসি। টিভিতে এত প্রচার হচ্ছে, কেমন মন্দিরটা, তো কি মনে হচ্ছে দেখে? দেখে মনে হচ্ছে ভালোই আছে, ভালোই লাগছে আমাদের কাছে। আচ্ছা। তাই জন্য আমি আসলাম কল্যাণী থেকে এখানে দেখা করতে, দেখে আসি মন্দির। রোজই তো আপনি টিভিতে দেখেন, তাই জন্য আমরা আসলাম আজকে, যে না একবার নিজের চোখে দেখে আসি। মানে 1 জানুয়ারি মায়ের আশীর্বাদ এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে একটু দেখবেন, হ্যাঁ। তাতে আপনার মনে হচ্ছে বছরটা ভালো যাবে। হ্যাঁ, একদম তাই। আমরা প্রত্যেকে কামনা করি আপনার এবছর যাতে খুব ভালো কাটে। এবছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।